গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আবার জেডি কেমিস্ট্রি মধ্যে চলে এসেছি এবং আমরা আজকে ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারটা সম্পর্কে কিছু জানব। প্রথমেই বলে দেওয়া দরকার যে দ্রবণ এই চ্যাপ্টারটা দ্বিতীয় অধ্যায় ক্লাস 12-এ। এখান থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে দ্রবণ কাকে বলে। তোমরা অনেকেই জানো এবং আগেও পড়েছো দ্রবণ কাকে বলে। এখন এই দ্রবণ চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু বিস্তৃতভাবে জানব। তো প্রথমে আমরা দেখি যে দ্রবণ কাকে বলে। দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থ, সেই পদার্থ গ্যাসীয় হতে পারে, তরল বা কঠিন হতে পারে, তার সমসত্ব মিশ্রণ যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়, তাদেরকে আমরা দ্রবণ বলি। ঠিক আছে। তো দ্রবণের মধ্যে সাধারণত দুটো কম্পোনেন্ট থাকে, উপাদান দুটো থাকে। আমরা সবাই জানি যে একটাকে দ্রাব বলে, যেটাকে সলিউট বলা হয়, আর একটা হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। সলিউট এবং সলভেন্ট এদেরকে কারা, এটা সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে দ্রবণের যার আপেক্ষিক পরিমাণ কম থাকে এবং অপর পদার্থে দ্রবীভূত হয় তাকে আমরা সলিউট বা দ্রাব বলি। আর যার আপেক্ষিক পরিমাণ বেশি থাকে, যার মধ্যে দ্রাব দ্রবীভূত থাকে, অর্থাৎ অপর পদার্থটি দ্রবীভূত থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যে যার ভৌত অবস্থা দ্রবণটির ভৌত অবস্থার মতন হয়, তাকে আমরা সলভেন্ট বা দ্রাবক বলে থাকি। তাহলে দ্রাব আর দ্রাবক সম্পর্কে আমরা বুঝলাম যে দ্রাব যার আপেক্ষিক পরিমাণ দ্রবণে কম থাকে, আর দ্রাবক বা সলভেন্ট যার আপেক্ষিক পরিমাণ দ্রবণে বেশি থাকে। যেমন চিনি গোলা জল, যদি আমরা চিনির শরবতকে যদি আমরা ধরি, যেখানে চিনির পরিমাণ এখানে কম থাকবে, যেটা দ্রবীভূত হবে সেটাকে আমরা দ্রাব বলবো, এবং জলের মধ্যে যে দ্রবীভূত হবে এবং যার ভৌত অবস্থা, অর্থাৎ জলের ভৌত অবস্থা তরল এবং দ্রবণটির ভৌত অবস্থাও যদি তরল হয় এবং তরল হলে সেটাকে আমরা দ্রাবক বলবো, অর্থাৎ জল এখানে দ্রাবকের ভূমিকায় আছে। তো এই হচ্ছে দ্রবণ। দ্রবণের দুটো ভাগ আমরা দেখলাম। এবার আমরা দেখব যে দ্রবণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এইচএস পরীক্ষায় আমাদের টাইপস অফ সলিউশনের এক্সাম্পল অনেক সময় চেয়ে বসে। তো আমরা প্রথমেই দেখব টাইপস অফ সলিউশন, দ্রবণ কয় রকম ভাগে আমরা ভাগ করতে পারি তার ভৌত দশার পরিপ্রেক্ষিতে। তার ভৌত দশার পরিপ্রেক্ষিতে দ্রবণকে আমরা যদি এই চার্টটাকে ফলো করি, তাহলে আমরা জানি যে সলিউশন যদি গ্যাস হয়, অর্থাৎ গ্যাসীয় যদি দ্রবণ হয়, তাহলে সলভেন্টের ভৌত দশাও গ্যাসীয়ই হবে। তাই সলভেন্ট বা দ্রাবককে আমরা গ্যাসীয় অবস্থায় রেখেছি। তাহলে সলিউট কি কি হতে পারে? গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে। একই রকম ভাবে সলিউশন যদি লিকুইড হয় তো সলভেন্টকে অবশ্যই লিকুইড হতে লাগবে, এবং লিকুইড যদি হয় তাহলে সলিউট, গ্যাসীয়, লিকুইড এবং সলিড তিন রকম স্টেটেই থাকতে পারে। একই রকম ভাবে সলিড যদি সলিউশনের প্রকৃতি হয়ে থাকে তাহলে সলভেন্টকেও সলিড স্টেটেই থাকতে হবে। কিন্তু এখানে দ্রাব কি কি যুক্ত হতে পারে? গ্যাসিয়াস কোনো দ্রাব, লিকুইড অথবা সলিড এরকম দ্রাব যুক্ত হতে পারে। তো প্রথমে আমরা দেখব যে গ্যাস, সলভেন্ট, গ্যাসের মধ্যে গ্যাস সলিউট ডিজলভ হয়ে সলিউশন গ্যাসীয় তৈরি করেছে, এরকম কি এক্সাম্পল হতে পারে? তো বলছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত গ্যাসগুলো দেখি, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদি যে গ্যাসগুলো, নাইট্রোজেন, এই ধরনের গ্যাসগুলো যে এয়ারের মধ্যে মিশে থাকে, তাহলে আমরা বলবো যে গ্যাস গ্যাসের মধ্যে মিশে আসে। তাহলে আমরা এটাকে আমরা গ্যাস গ্যাসিয়াস মিশ্রণ বা সলিউশন আমরা বলতে পারি। গ্যাস, সলিউট, সলভেন্ট গ্যাসীয় অবস্থায় মিশে আছে, সুতরাং এটা আমরা গ্যাস গ্যাসীয় মিশ্রণের মধ্যে বা দ্রবণের মধ্যে আমরা ফেলতে পারি। মিশ্রণ নয়, দ্রবণের মধ্যে আমরা ফেলতে পারি। তেমনিভাবে লিকুইড গ্যাসের মধ্যে মিশে আছে। লিকুইড যদি গ্যাসের মধ্যে দ্রবণ তৈরি করে তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ওয়াটারকে যদি আমরা ভেপোরাইজ করি তাহলে ওয়াটার ভেপার এয়ারের মধ্যে মিশে আছে। তাহলে ওয়াটার ভেপার জলীয় অংশ, সেটা যদি জলীয় অংশটা যদি আমাদের এয়ারের সঙ্গে বা বায়ুর সঙ্গে মিশে থাকে তাহলে সেটার এক্সাম্পলকেও আমরা লিকুইড ইন গ্যাসিয়াস সলিউশন বলতে পারি। তেমনিভাবে সলিড যদি গ্যাসের মধ্যে মিশে থাকে, যেমন কর্পূর বা ক্যাম্ফোর যেটাকে আমরা বলি, ন্যাপথলিন, এরা কঠিন পদার্থ, এদেরকে রেখে দিলে দেখা যায় এরা বায়ুমণ্ডলে মিশে যায়। তাহলে গ্যাসিয়াসে সলভেন্টের মধ্যে এই ধরনের সলিডগুলি ডাইরেক্টলি ঊর্ধ্বপাতিত হয়ে সেটা কিন্তু গ্যাসীয় দশায় মিশে আসে। অর্থাৎ সলিড গ্যাসের দ্রবণের একটি উদাহরণ হচ্ছে ন্যাপথলিন বা ক্যাম্ফোর ইন এয়ার।
একই রকমভাবে যদি আমরা লিকুইড সলিউশন নিয়ে কাজ করি তাহলে দ্রাবককে অবশ্যই লিকুইড হতে পারে। এখন দ্রাবক কি হতে পারে? দ্রাবক গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, অথবা কঠিন হতে পারে। গ্যাস যদি তরলে দ্রবীভূত হয়, এরকম উদাহরণ কি আছে? বিভিন্ন সোডা ওয়াটার যে বোতলগুলো আমরা দেখি যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, সেটা তাহলে উদাহরণ হতে পারে। লিকুইডের উদাহরণ কি হতে পারে? অ্যালকোহল এবং ওয়াটারের যে এক্সাম্পলটা আমরা দেখি, অ্যালকোহল এবং ওয়াটার যে মিশ্রণটা পাওয়া যায় বা ক্লোরোফর্ম ওয়াটারের যে মিশ্রণ পাওয়া যায়, সেগুলো হচ্ছে সবই লিকুইডের দ্রবণ আমরা বলতে পারি। সেমনিভাবে সলিড হচ্ছে সলিউট এবং লিকুইডের মধ্যে দ্রবীভূত হচ্ছে, এরকম তো আমরা প্রাত্যহিক জীবনে প্রতিদিনই দেখছি যে সল্ট অথবা সুগার, লবণ অথবা চিনিকে যদি জলের মধ্যে গুলিয়ে দেওয়া হয় তাহলে এই ধরনের দ্রবণ তৈরি হতে পারে। তো এমনিভাবেই আমরা যদি দেখি সলিড যদি কোনো সলভেন্টের মধ্যে থাকে, সলভেন্ট যদি সলিড হয়, সলিউশনে যদি সলিড হয়, তাহলে গ্যাস সলিডের মধ্যে মিশে আছে, অর্থাৎ গ্যাস হচ্ছে সলিউট, সলভেন্টের মধ্যে সলিডের মধ্যে আছে, এরকম উদাহরণ কি হতে পারে? তো অন্তর্ধৃতি আমরা সবাই পড়েছি, যেখানে হাইড্রোজেন গ্যাস আমরা জানি যে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম ধাতুর দ্বারা অধিশোষিত হয়। তাহলে এই ধরনের অধিশোষণের যে এক্সাম্পল সেখানে দেখা যাচ্ছে এটাও এক ধরনের দ্রবণ তৈরি করতে পারে। তো তেমনিভাবে লিকুইড সলিডের মধ্যে বিভিন্ন যে অ্যামালগাম থাকে, যেমন তরল পারদ ধাতু যদি আমরা সোডিয়ামের মধ্যে মিশে থাকে তাহলে সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়, তাহলে সেটাও একটা এক্সাম্পল হতে পারে। আমাদের লিকুইড সলিডের মধ্যে দ্রবণ তৈরি করেছে, তেমনি সলিডের মধ্যে দ্রবণ তৈরি করে বিভিন্ন ধরনের যে ধাতু সংকরগুলি আছে, যেমন ধরো কপার টিনকে নিয়ে আমরা ব্রোঞ্জ পাচ্ছি, তাহলে সেটাও আমাদের ক্ষেত্রে বলতে পারি এটা সলিডের দ্রবণ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ভৌত দশার পরিপ্রেক্ষিতে দ্রবণকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে সেটা সম্পর্কে আমরা দেখলাম। তাহলে আমরা দেখলাম তিনটে ভাগে, গ্যাস হচ্ছে সলিউশন, গ্যাসীয় দশা হচ্ছে সলিউশনের দশা হচ্ছে গ্যাসীয়, সলভেন্টও গ্যাসীয়, সলিউশনের দশা লিকুইড, সলভেন্টও লিকুইড, সলিউশনের দশা সলিড, সলভেন্টও সলিড। তো এইভাবে আমরা তিনভাবে আমরা এই জিনিসটাকে আলোচনা করলাম। এখন আমরা দেখব কনসেন্ট্রেশন যে টার্মগুলো আছে, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব প্রকাশক বিভিন্ন রাশিগুলি। তো আমরা প্রথমেই এই দ্রবণের গাঢ়ত্ব বিষয়ক যে রাশিগুলি আছে তাকে আমরা দুটো গ্রুপে ভাগ করলাম, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 যেগুলো, তাদের মধ্যে সাধারণত কি দেখা যাচ্ছে? পার্সেন্টেজ বাই শতকরা অংশ, ভলিউম বাই ভলিউম, আয়তনের শতকরা ভাগ, পার্সেন্টেজ বাই ওয়েট বাই ভলিউমের শতকরা ভাগ, মোলারিটি এবং নর্মালিটি। এই চারটা হচ্ছে গ্রুপ 1-এর যে কনসেন্ট্রেশন টার্ম আছে সেটা। আর এখানে যে চারটা আছে, প্রথমে পার্সেন্টেজ বাই ওয়েট, মোল ফ্র্যাকশন, মোলারিটি এবং পিপিএম। এই মোট 8টা, এর মধ্যে গ্রুপ 1-এ 4টা, গ্রুপ 2-তে 4টা আছে। এদের বেসটা কি বেসিসে তাদেরকে আমরা ভাগ করলাম? তো প্রথমের যে গ্রুপ 1টা আছে সেই গ্রুপ 1-এর বেস হচ্ছে এরা প্রত্যেকেই ভলিউম বেসড, অর্থাৎ এরা প্রত্যেকে ভলিউম বা আয়তন সংক্রান্ত রাশি, আয়তনের উপর ডিপেন্ডেন্ট করে রাশি এরকম। আর গ্রুপ 2-এর এলিমেন্টগুলো সবই কিন্তু মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা ভর সংক্রান্ত রাশি। আমরা জানি যে আয়তন সংক্রান্ত রাশি সাধারণত টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয় দ্রবণে। তাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের আয়তনটা পরিবর্তিত হচ্ছে টেম্পারেচারের উপর বেস করে। টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন কমবে। একই রকমভাবে গ্রুপ 2-এর যে এলিমেন্টগুলো আছে, গ্রুপ 2-এর যে কনসেন্ট্রেশন টার্মগুলো আছে সেগুলো কিন্তু টেম্পারেচার উপর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওজন কিন্তু আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল হয় না। তাহলে এই তাপমাত্রার উপর নির্ভরশীলতার পরিপ্রেক্ষিতেই কিন্তু দুটো গ্রুপে ভাগ করলাম। প্রথম গ্রুপ ভলিউম বেস, দ্বিতীয় গ্রুপ হচ্ছে মাস বেস বা ভর কেন্দ্রিক বা ভর ভিত্তিক। তো এদের মধ্যে রিলেশন কি? ইন্টারলিঙ্ক করতে গেলে, এদের ইন্টার কনভার্সন করতে গেলে ভলিউম বেসের যে কনসেন্ট্রেশন টার্মগুলি আছে তার সঙ্গে মাস বেসের যদি কনসেন্ট্রেশন টার্মকে ইন্টারলিঙ্ক করতে যাই, তার জন্য আমাদের কিন্তু ডেনসিটিকে লাগবে, ডেনসিটি বা ঘনত্বকে লাগবে। ঘনত্বের মাধ্যমেই এরা কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। তো প্রথমেই আমরা দেখব যে গ্রুপ 1-এর প্রথম যে কনসেন্ট্রেশন টার্মটা আছে, অর্থাৎ শতকরা মাত্রা, সেটা আয়তনের শতকরা মাত্রা, অর্থাৎ পার্সেন্টেজ বাই ভলিউম
অবলিক ভলিউম। এখানে যে আয়তনের মাত্রাটা আমরা নির্ণয় করছি সেটা কিন্তু দ্রাবের সাপেক্ষে আয়তনের মাত্রা। এটা কিন্তু আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে। আয়তন মাত্রাটা কার? দ্রাবের, সলিউটের। সুতরাং আমাদের সবসময় লবে সলিউট থাকবে আর হরে হয় সলিউশন থাকবে নতুবা সলভেন্ট থাকবে। তো এখানে আমাদের সবসময় সলিউশনই থাকবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখলাম যে আয়তন শতকরা মাত্রার ক্ষেত্রে প্রথমে হচ্ছে 100। এটার মানে কি? যেহেতু শতকরা মাত্রা অর্থাৎ 100 ml দ্রবণের মধ্যে কত ml দ্রাবক আছে দ্রবীভূত, সেটাই হচ্ছে আমাদের শতকরা মাত্রা। তাহলে আমরা বলতে পারি ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100, অর্থাৎ ভলিউম অফ সলিউশন ইন্টু 100 কে যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি ভলিউম অফ সলিউট অর্থাৎ সলিউটটার ভলিউম কত আছে সলিউশনের ভলিউমের মধ্যে। এখানে ভলিউমগুলো কিন্তু স্বাভাবিকভাবেই মিলিলিটারে দেওয়া হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভলিউম হচ্ছে থার্মোডাইনামিক প্যারামিটারের দিক থেকে ভলিউম হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর এক্সটেন্সিভ প্রপার্টিগুলো কিন্তু অ্যাডিশন করা সম্ভব। ভলিউম অফ সলিউশন মানে কি? ভলিউম অফ সলিউশন মানে হচ্ছে ভলিউম অফ সলভেন্ট, ভলিউম অফ সলিউট, অর্থাৎ দ্রাবক এর ভলিউম এবং দ্রাবের ভলিউমের যোগফলই হচ্ছে দ্রবণের ভলিউম। তো আমরা এই জায়গাটায় লিখে দিতে পারি হরে যে ভলিউম অফ সলভেন্ট প্লাস ভলিউম অফ সলিউট। তাহলে পার্সেন্টেজ অফ ভলিউম বাই ভলিউম ইকুয়ালস টু কি দাঁড়ালো? ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলভেন্ট প্লাস ভলিউম অফ সলিউট ইন্টু 100। তাহলে আমরা এখান থেকে আমরা বার করে নিয়ে আসতে পারবো যে আয়তন ভিত্তিক শতকরা মাত্রা কি আছে, অর্থাৎ 100 ml দ্রবণের মধ্যে কত ml দ্রবীভূত থাকতে পারে। সেটা ডাইরেক্ট সলিউশনের ভলিউম দিয়েও দেওয়া থাকতে পারে, এখানে সলভেন্ট এবং সলিউট ভাগ করেও দেওয়া থাকতে পারে। তো এরকমই একটা অঙ্ক আমরা প্রথমে দেখতে যাচ্ছি। কি বলছে অঙ্কটায়? বলছে হচ্ছে 250 ml জলে কত পরিমাণ মিথানল যোগ করলে দ্রবণটির গাঢ়ত্ব দ্রাবকের সাপেক্ষে 80% ভলিউম অবলিক ভলিউম হবে। তো আমরা প্রথমেই জানি যে পার্সেন্টেজ বাই ভলিউম অবলিক ভলিউম ইজ ইকুয়ালস টু আমরা জানি ভলিউম অফ সলিউট প্লাস ভলিউম অফ সলভেন্ট, এটা জানি ইনটু 100। এটা আমাদের ফর্মুলার থেকে আমরা বলে দিতে পারছি ইনটু 100। তাহলে এখান থেকে আমাদের বলা আছে যে পার্সেন্টেজ ভলিউমের দেওয়া আছে, কিন্তু সেটা দেওয়া আছে হচ্ছে দ্রাবকের রেসপেক্টে। আমরা কিন্তু এখানে আগে ফর্মুলা দেখিনি, দ্রাবের রেসপেক্টে ভলিউম জানি। তো যদি 80% দ্রাবকের রেসপেক্টে হয় তাহলে দ্রবণে আমরা বলতে পারি দ্রাবের আয়তন মাত্রা কত দাঁড়াবে? 100 মাইনাস 80 এত পার্সেন্ট, দ্যাট ইজ 20% আয়তন মাত্রা দাঁড়াবে হচ্ছে দ্রাবের ক্ষেত্রে। আর এখানে আমরা ধরি কত পরিমাণ মিথানল যোগ করতে হবে। তাহলে মিথানলটা এখানে হচ্ছে দ্রাবক, ধরি মিথানল যেটা দ্রাবক VmL যোগ করতে হবে। মিথানল যেটা যাব সেটা ধরে নিচ্ছি আমরা VmL যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি 20 ইজ ইকুয়ালস টু উপরে হচ্ছে VmL দ্রাবক যোগ করতে হবে, নিচেও সলিউট আছে V প্লাস সলভেন্ট কত ml জলের মধ্যে দিতে হবে, বলছে 250 ml জলের মধ্যে, তাহলে 250 ইন্টু 100 এটা আছে। সুতরাং আমরা এখানে কেটে দিতে পারি 5। তাহলে আমরা বলতে পারি যে 5V ইজ ইকুয়ালস টু V প্লাস 250। তাহলে 4V ইজ ইকুয়ালস টু 250। তাহলে V ইকুয়ালস টু 250 বাই 4, দ্যাট ইজ 62.5 এত ml
আমাকে যোগ করতে হবে কি, এত ml আমাকে যোগ করতে হবে মিথানল। তাহলে আমাদের এখান থেকে সুন্দরভাবে একটা ইকুয়েশনের মাধ্যমে সলভ হয়ে গেল যে কি করে ভলিউম অবলিক ভলিউম পার্সেন্টেজ বার করতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যেটা, এখানে প্রথমেই লক্ষণীয় বিষয় হচ্ছে এটা বুঝতে হবে যে দ্রাবকের সাপেক্ষে দেওয়া আছে, কিন্তু ফর্মুলায় আমরা সবসময় দ্রাবের সাপেক্ষে বার করি। তাহলে 80% যদি দ্রাবকের সাপেক্ষে হয় তাহলে দ্রাবের সাপেক্ষে 20% হবে। এই ধরনের ট্রিক্সগুলো কিন্তু জেইতে চেয়ে বসতে পারে। তো এটা আমরা দেখে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অবলিক ভি আপন ডাব্লু আপন ভি, অর্থাৎ ওজন আয়তনের শতকরা মাত্রা। একই রকম কনসেপ্ট, এখানেও যে শতকরা মাত্রাটা বের হবে সেটা দ্রাবেরই সাপেক্ষে বের হবে। তাহলে আমরা বলতে পারি, আমরা এটাকে যদি সংজ্ঞা আকারে লিখি তাহলে আমরা বলতে পারি প্রতি 100 ml আয়তনে দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেটাকে আমরা বলছি তার শতকরা মাত্রা। তাহলে আমরা বলতে পারি ডাব্লু সলিউট বাই ডাব্লু সলিউশন ইন্টু 100। একই রকম ভলিউম ইজ অলসো এক্সটেন্সিভ প্রপার্টি, ইট ক্যান বি অ্যাডেড। এর জন্য আমরা ভলিউম অফ সলিউশনকে ভলিউম অফ সলভেন্ট প্লাস ভলিউম অফ সলিউটে ভাগ করে নিতে পারি। তো এইভাবে আমরা শতকরা মাত্রা ডাব্লু আপন ভি আমরা বের করতে পারি, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে অঙ্ক করব। ঠিক আছে, এরপরে থার্ড টপিকটা হচ্ছে আমাদের গাঢ়ত্বের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের এই চ্যাপ্টারে অত্যন্ত ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। সেটাকে আমরা বলছি মোলারিটি। মোলারিটি কাকে বলে? মোলারিটি বলতে বোঝায় যে প্রতি লিটার দ্রবণের মধ্যে কত মোল দ্রবীভূত আছে। এক কথায় বললে আমরা এটাই বুঝাই যে প্রতি লিটার দ্রবণ মানে 1000 ml বা 1000 সিসি দ্রবণে কত গ্রাম অণু বা গ্রাম মোল বা কত মোল দ্রবীভূত আছে, তাকেই আমরা মোলারিটি বলি। তাহলে মোলারিটি বলতে বোঝাচ্ছে নাম্বার অফ, এখানে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। ভলিউম অফ সলিউশন ইন লিটার, কত মোল দ্রবীভূত আছে সলিউশনের মধ্যে, কত লিটার সলিউশনের মধ্যে, সেটাই আমরা মোলারিটি বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে যদি W2 গ্রাম দ্রাব যার আণবিক ভর M2 ভি ml দ্রবণের মধ্যে দ্রবীভূত হয় তাহলে তার মোলারিটির ফর্মুলা, তাহলে W2 বাই M2 হচ্ছে তার মোল সংখ্যা, অর্থাৎ মোল সংখ্যাকে আমরা ওজন বাই আণবিক ওজন একটা ফর্মুলা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ইন্টু ভি, এটা ml এ থাকবে, ইন্টু 1000, এটাও মোলারিটি প্রকাশক একটা রাশি। তা মোলারিটি বলতে আমরা এটাও বোঝাচ্ছি যদি ভলিউমটা মিলিলিটারে থাকে তাহলে 1000 দিয়ে গুণ করে নিতে হবে, কারণ 1000 মিলিলিটারে 1 লিটার। আর সেই ওজন আকারে যদি থাকে তাহলে W/M2 করে তার মোল সংখ্যাকে বের করে নিতে হবে। এছাড়াও যদি আবার দ্রবণের গাঢ়ত্ব দেওয়া থাকে বা ঘনত্ব দেওয়া থাকে D, তাহলে মোলারিটি বলতে আমরা আবার এটাও বলতে পারি 10 ইন্টু D ইন্টু পার্সেন্টেজ W/W। আমরা একটু আগে যে পার্সেন্টেজে গল্প করছিলাম যে W আপন ভি বা ভি আপন ভি, এরকমই আর একটা আছে যে ওজন যে অনুপাত, সেই ওজন অনুপাত সলিউটের বাই M2 মানেও কিন্তু এটা হচ্ছে আণবিক ভর অফ সলিউট। আণবিক ভর অফ সলিউট M2 মানেও কিন্তু সলিউট, অর্থাৎ এখানেও আণবিক ভর সলিউটের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে 10D WW বাই M2। একই রকম ভাবে মোলারিটির আর একটা ফর্মুলা হচ্ছে 10D নেই পার্সেন্টেজ WV ইন বাই M2, WV সলিউট বাই M2। তাহলে এখান থেকে আমরা এই দুটো ফর্মুলাও আমরা মোলারিটির ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকি। তো এইরকমই যদি 1 মোলার সলিউশন থাকে তাহলে এটাকে মোলার দ্রবণ বলে, যদি 2 মোল হয় তাকে আমরা 2m দ্বারা প্রকাশ করি। 2 মোলার দ্রবণ হলে 2m, তাকে আমরা বাইমোলার সলিউশন বলে থাকি। একই রকম ভাবে m/2 মানে হাফ মোলার যদি হয় তাকে আমরা সেমি মোলার বলি, m/10 কে আমরা ডেসিমোলার সলিউশন বলি, m/100 কে আমাদের সেন্টিমোলার সলিউশন বলা হয়। অনেক অঙ্কে যদি বলে দেওয়া যায় যে সেন্টিমোলার সলিউশন, তার অনেকেই কনফিউজ করে যে সেন্টিমোলার আবার কি।
তাই জন্য আমাদের এই জিনিসগুলোকে সম্পর্কেও একটু ধারণা ক্লিয়ার রাখতে হবে। সেন্টিমোলার মানে হচ্ছে m/100 সেন্টিমোলার সরি, ডেসিমোলার বলতে m/10 কে বোঝায়। তো মোলারিটির ইউনিট কি? মোলারিটির ইউনিট হচ্ছে কত মোল আছে পার লিটারে, তাহলে মোল পার লিটার হচ্ছে মোলারিটির একক। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আরেকটা অঙ্ক নিয়ে দেখব, যে অঙ্কে বলছে কি 40 গ্রাম ইউরিয়া পর্যাপ্ত জলে দ্রবীভূত করে 2 লিটারের দ্রবণ তৈরি করা হলো। তো প্রথমেই বার করতে বলছে পার্সেন্টেজ ওয়েট অবলিক ভলিউম, আয়তন, ওজন আয়তনের একটা মান বার করতে বলছে, গাঢ়ত্ব, আর একটা মোলারিটি বার করতে বলছে, যেটা দুটো আমরা আগে দেখলাম, তার সংক্রান্তই অঙ্কটা দেওয়া আছে। এখানে 40 গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে। তো প্রথমেই জানতে হবে ইউরিয়ার ফর্মুলা কি। তো ইউরিয়া হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে NH2CO NH2, এবং তাদের আণবিক ভর হচ্ছে 60। এটা আমাদেরকে মনে রাখতে হবে বা ক্যালকুলেশন করে বার করে নিয়ে আসতে হবে। তো ইউরিয়ার যদি ফর্মুলা না জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্ক করে আসা অসম্ভব। সুতরাং আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই 1 নম্বর যেটা বলেছে যে পার্সেন্টেজ ওয়েট অবলিক ভলিউম আমাদের বার করতে হবে। তাহলে ওয়েট বলতে কি বোঝাচ্ছে, যে ডাব্লিউ অফ ইউরিয়া ইন গ্রাম আমাদেরকে বার করতে হবে, আর ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটারে আমাদেরকে বার করতে হবে ইনটু 100। এই হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। ডাব্লিউ ইউরিয়া গ্রামে, ভলিউম এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ভলিউম সলিউশন, এটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো ইউরিয়া এখানে বলেছে 40 গ্রাম ইউরিয়া এখানে দ্রবীভূত আছে। তো এখানে পরিষ্কার আমাদেরকে বলে দেওয়া আছে 40 গ্রাম, 40 উপরে আমরা বসিয়ে দিলাম 40। ঠিক আছে। সলিউশনের ওজন আয়তন এখানে মিলিলিটারে বার করতে হবে, দেওয়া আছে লিটারে। 2 লিটার মানে 2000 মিলিলিটার, তাহলে 2000 মিলিলিটার আমরা বসিয়ে দিলাম। আর কি বার করতে হবে? আর ওইটা এখানে কিছু বার করতে হবে না, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি আমরা করে দিই, 3টা শূন্য আমরা কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম 4কে 2। তাহলে আমাদের অ্যান্সার কত এলো? আমাদের অ্যান্সার হলো 2%। 2% আমাদের ওয়েট বাই ভলিউমের পার্সেন্টেজে আমরা সলিউশন পেলাম, এটা গাঢ়ত্ব পেলাম। দ্বিতীয় কোশ্চেন, এখন আমাদেরকে জানতে হবে যে মোলারিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মোলারিটি সম্পর্কে ফর্মুলা কি মোলারিটির? মোলারিটি ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে কত ওজন W2/M2 ইন্টু ভি। যদি এটা মিলিলিটারে থাকে তো মিলিলিটার থাকলে উপরে 1000 দিয়ে গুণ করতে হবে, এটা আমাদের ফর্মুলা। তো এখানে ডাব্লু বলে দেওয়া আছে কত, 40 গ্রাম। আমরা আণবিক ওজন একটু আগে বার করলাম 60। তাহলে মোলারিটি হচ্ছে W/M2 1000, M2 ইন্টু ভি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে W2 আমরা জানি হচ্ছে 40 গ্রাম ইউরিয়া বলে দিচ্ছে, 40, ইউরিয়ার আণবিক ওজন 60। আচ্ছা, ভলিউম এখানে কত? ভলিউম এখানে মিলিলিটারে যদি বার করি তাহলে 2000 মিলিলিটার, উপরে হচ্ছে 1000। ঠিক আছে, কাটাকাটি চলে গেল, নিচে থাকলো 2। ঠিক আছে, নিচে থাকলো হচ্ছে 2। তো এখানে কাটাকাটি যদি চলে যায়, এটা থাকলো 2 দিয়ে কেটে দিলাম, 2 দুগুণ 4, 3। তার মানে এখান থেকে অ্যান্সার আসলো 1/3 এত মোলার সলিউশন আমরা পেয়ে গেলাম। এটাই তার মোলারিটি আমাদের বেরিয়ে গেল। তো এইভাবে আমাদেরকে অঙ্কগুলোকে ট্রাই করতে হবে এবং এগিয়ে যেতে লাগবে। এবার আমরা দেখব আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেন্ট্রেশন টার্ম,
সেটাকে আমরা বলছি নর্মালিটি। নর্মালিটি কি বলছে, কোনো দ্রবণের প্রতি লিটারের মধ্যে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেই সংখ্যাকেই নর্মালিটি আমরা বলি। আগেরটা ছিল গ্রাম মোল, এখানে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে। তো ধরুন হচ্ছে W2 গ্রাম দ্রাব, যার তুল্যাঙ্ক ভর যদি ই হয়, তাহলে ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে? W2/E। কতর মধ্যে আছে? ভি লিটারের মধ্যে, এটাই তার নর্মালিটি। আর সেটা যদি ভিটা যদি মিলিলিটারে থাকে তাহলে উপরে ভিটা যদি মিলিলিটার থাকে তাহলে উপরে আমাদের 1000 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে W2/E ইন্টু ভি উপরে 1000, এটাই হচ্ছে আমাদের নর্মালিটির ফর্মুলা। এর ইউনিট কি? এর ইউনিট খুব সোজা, যে গ্রাম ইকুইভ্যালেন্ট কত গ্রাম তুল্যাঙ্ক আছে পার লিটারে, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। একই রকম মোলারিটির মতনও N/2 সলিউশনকে সেমি মোলার, N/10 কে সেমি নর্মাল, N/10 কে ডেসি নর্মাল এবং N/100 কে সেন্টি নর্মাল সলিউশন আমরা বলবো। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি কোনো একটা কোশ্চেনে থাকে যে অমুক অত ডেসি নর্মাল সলিউশন, তার মানে আমাদেরকে N/10 সলিউশন ধরে নিতে হবে। 0.1 নর্মাল সলিউশন হিসাবে আমাদেরকে দ্রবণটাকে ট্রিট করতে হবে। আমরা আরেকটা অঙ্কের মধ্যে চলে এসেছি, যেখানে বলা হয়েছে যে নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণে 40% W/V নাইট্রিক অ্যাসিড আছে। অর্থাৎ এখানে আয়তন মাত্রা, আয়তন এবং ভর বাই আয়তন মাত্রাটার গাঢ়ত্ব হিসেবে দেওয়া আছে। দ্রবণটার নর্মালিটি জানতে চাচ্ছে। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে 40% W/V মানে কি। 40% W/V বলতে বোঝাচ্ছে যে 100 ml দ্রবণে HNO3 নাইট্রিক অ্যাসিড আছে 40 গ্রাম। এটা আমাদেরকে বোঝাচ্ছে, এটা প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে 40 গ্রাম আছে। আবার আমাদেরকে এটাও জানতে হবে যে নাইট্রিক অ্যাসিডের HNO3 আণবিক ভর কত। আণবিক ভর কত? হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14, 3 ষোলং 40। তাহলে 8 4 12 কে 13, 3 হাতে থাকে 1, 4 কে 5 কে 6, 63। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমাদের 63, সেটাও আমাদেরকে জানতে হবে। এবার যে নর্মালিটির যে ফর্মুলা আছে, নর্মালিটি ইকুয়ালস টু আমরা বলতে পারি কি W2/E। তাহলে W2 এখানে কত? 40 গ্রাম। আচ্ছা, এখানে E অফ নাইট্রিক অ্যাসিড কত? নাইট্রিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কত? নাইট্রিক অ্যাসিডের আণবিক ওজন হচ্ছে 63, তার ক্ষারকগ্রাহিতা কত? 1, সুতরাং আমরা বলতে পারি 63। তুল্যাঙ্ক ভার হচ্ছে 63। তাহলে 63 হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। আমরা বের করে আনলাম। কত ml এর মধ্যে আছে? তো বলছে 100 ml এর মধ্যে আছে। এই যে 100 ml এর মধ্যে আছে, কত ml এর মধ্যে বার করতে হবে? 1 লিটার মানে 1000 ml এর মধ্যে আমাদেরকে বার করতে হবে। এই হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন। তাহলে কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন যদি আমরা করি, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের মান আসবে 6.34। এত নর্মাল আমাদেরকে সলিউশন, আমাদের হচ্ছে দ্রবণটার নর্মালিটি হচ্ছে 6.34, এত নর্মাল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে অঙ্কটার দিকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। নেক্সট আমাদের যে কনসেন্ট্রেশন টার্ম, আমরা মোটামুটি গ্রুপের কনসেন্ট্রেশন গ্রুপ 1 এর যে সমস্ত কনসেন্ট্রেশন টার্মগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এরপর থেকে শুরু হবে গ্রুপ 2 এর কনসেন্ট্রেশন যে টার্মগুলো আছে, অর্থাৎ যেগুলো ওজন সংক্রান্ত, সেই ওজন বেসড যে আছে সেগুলো। তো প্রথমে আছে পার্সেন্টেজ ওয়েট অবলিক ওয়েট, অর্থাৎ ওজন সংক্রান্ত। এটা মানে কি, যে এই ওজন যে আয়তনটা ওজন যে বার করতে হবে সেটা কিন্তু দ্রাবের রেসপেক্টেই বার করতে হবে। তার আমরা বলতে পারি যে দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। আবার ওজন যেহেতু একে আমরা
এক্সটেন্সিভ প্রপার্টি, থার্মোডাইনামিক্যালি এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। সুতরাং আমরা দ্রবণের ওজনকে আবার দুভাগে ভাগ করতে পারি, ডাব্লু সলিউট প্লাস ডাব্লু সলভেন্ট, অর্থাৎ সলিউট প্লাস সলভেন্টে আমরা ভেঙে ইন্টু 100 করে আমরা ডাব্লু আয়তন সংক্রান্ত আমরা বার করতে পারি। তো একই রকম ভাবে আমরা এই বিষয়েও একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনায় যাব। যে অঙ্ক বলছে কি সেটা আমরা আগে পড়ে নিই। সেখানে বলছে 2 লিটার জলীয় দ্রবণে 5 মোল গ্লুকোজ দ্রবীভূত করা হলো। যদি দ্রবণের গাঢ়ত্ব 1.5 গ্রাম পার মিলিলিটার হয় তবে পার্সেন্টেজ ডাব্লু বাই ভি গণনা করো, পার্সেন্টেজ ডাব্লু আপন ডাব্লু গণনা করো, মোলারিটি গণনা করো, এভাবে দেওয়া আছে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে 2 লিটার জলীয় দ্রবণে গ্লুকোজ দ্রবীভূত আছে এবং 5 মোল গ্লুকোজ দ্রবীভূত আছে। বেশ, প্রথমে 1 নম্বর আমাদেরকে পার্সেন্টেজ ডাব্লু আপন ভি আমরা যদি বার করতে চাই, তাহলে ডাব্লু আপন ভি বলতে আমাদের কি বোঝাচ্ছে, ডাব্লু অফ সলিউট, আচ্ছা সলিউটটা এখানে কি, গ্লুকোজ, ঠিক আছে, বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন এটা আমরা জানি। আচ্ছা, গ্লুকোজের আণবিক ভর কত, গ্লুকোজ মানে কত, C6H12O6, তার মানে 6 ইন্টু 12 প্লাস 12 প্লাস 16 ইন্টু 6, এটাকে এই যে ক্যালকুলেশন করলে আমরা পাবো 180। তাহলে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে গেলে লাগবে। তাহলে আমাদের ওজন কত আছে, 5 মোল নেওয়া আছে গ্লুকোজ, তাহলে 5 ইন্টু এক মোলের ওজন হচ্ছে 180 করে, এত হচ্ছে আমরা গ্লুকোজের ওজন, ইন্টু এখানে ইন্টু 100 আছে, তাহলে ইন্টু 100 আছে। তাহলে নিচে ভি সলিউশন কত হবে, ভি সলিউশন হবে হচ্ছে এখানে কত ভলিউম দেওয়া আছে, 2 লিটার, লিটারে দেওয়া আছে কিন্তু আমাদের এখানে ফর্মুলা ওয়াইজ এটাকে মিলিলিটারে লিখতে হবে, তাহলে 2000 মিলিলিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে আমরা কাটাকাটি চলে যাবে, তিনটা চলে গেল, 9 দিয়ে কাটলাম, 9 দুগুণ 18, 5 নং 45, 45% আমাদের ওয়েট বাই ভলিউমে আমাদের প্রথম সলিউশনটা বেরিয়ে আসলো। দ্বিতীয় সলিউশনে যদি আমরা যাই, এখানে বলছে পার্সেন্টেজ ওয়েট অবলিক ওয়েট বার করতে হবে। তো পার্সেন্টেজ ওয়েট অবলিক ওয়েটকে যদি আমরা বার করি, এটা আমাদের 45% চলে আসলো। তাহলে আমরা বলতে পারি ওয়েট অফ সলিউট মানে গ্লুকোজ আর ওয়েট অফ সলিউশন ইন্টু 100, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ওয়েট অফ সলিউট তো আমরা আগেই বার করলাম, 5 মোল ছিল, এক মোল হচ্ছে 180 করে আছে, বের হয়ে গেল। ওয়েট অফ সলিউশন এখন আমাদেরকে বার করতে হবে। সলিউশনের আয়তন দেওয়া আছে, আয়তন কত, 2 লিটার মানে 2000 ml, এবং গাঢ়ত্ব কত দেওয়া আছে, গাঢ়ত্ব দিয়ে তাহলে আমরা গুণ করলে আমরা ওজনটা পেয়ে যাব। গাঢ়ত্ব এখানে দেওয়া আছে হচ্ছে 1.5, এত দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু আমাদের 100। তাহলে 1 2 3 কাটাকাটি যাবে, এটা কাটাকাটি করলে আমাদের মান আসবে হচ্ছে 30%। 30% কি আসলো, এটা ওয়েট অবলিক ওয়েট। আমাদেরকে তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের এখানে গাঢ়ত্ব বা ঘনত্ব দিয়ে কিন্তু গুণ করে নিতে হবে, তাহলেই আমরা ওজনটা পেয়ে যাব। আয়তনের সঙ্গে গুণ করে নিলে তাহলে আমরা ওজন সলিউশনের পেয়ে যাব। তৃতীয় প্রশ্ন আমাদের এখানে আছে যে মোলারিটি গণনা করতে বলছে। এটা তো তাহলে সোজাই হয়ে গেল, কত মোল দ্রবীভূত আছে, বলছে যে 5 মোল দ্রবীভূত আছে। কত লিটারের মধ্যে দ্রবীভূত আছে, বলে 2 লিটারের মধ্যে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 2.5 এত মোলার সলিউশন আমরা এখান থেকে এক লাইনে আমরা পেয়ে গেলাম যে 2.5 মোলার সলিউশন আমাদের এখানে আছে। মানে 5 মোল দ্রবীভূত আছে কত লিটারের মধ্যে, 2 লিটার, 1 লিটারের মধ্যে কত আছে, সেটাই তাহলে মোলারিটি।
তাহলে এটা তো সোজা হয়ে গেল, এটা এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারলাম। এরপরে আমরা তার দ্বিতীয় অংশে অর্থাৎ মাস রিলেটেড যে সমস্ত ভর সাপেক্ষ ধর্মের মধ্যে যেগুলো আছে তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ কাকে বলে? তো বলছে দ্রবণের রেসপেক্টে যদি আমরা মোল ভগ্নাংশ ভাবি, তাহলে দ্রবণে উপস্থিত কোনো উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সকল উপাদানের মোল সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে যে ভাগফল পাবো তাকে আমরা মোল ভগ্নাংশ বলছি। তাহলে দ্রবণে উপস্থিত যে কোনো একটি উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে সকল উপাদানের মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দ্রবণে আছে কি উপাদান? আছে তো দ্রাব আর দ্রাবক। তাহলে আমরা ধরে নিচ্ছি দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা n1, দ্রাবের মোল সংখ্যা n2। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ x দিয়ে ডিনোট করা হয় x1। তাহলে কত? দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে n1 আর টোটাল কত মোল আছে? n1 plus n2। তাহলে আউট অফ দিস টোটাল নাম্বার অফ মোলস, হাউ মেনি মোলস অফ সলিউট আর অকুপাইং? তাহলে আমরা বলতে পারি n1 by n1 plus n2। সেরকম ভাবেই দ্রাবের ক্ষেত্রে আমরা বলতে পারি x2 equals to n2 by n1 plus n2। এটাও আমাদের ফর্মুলা মোল ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে মোল ভগ্নাংশে এই রাশিটা কিন্তু মান সবসময় একের চেয়ে কম। তাহলে আমরা x এর মান বলতে পারি সর্বদাই একের চেয়ে কম হবে, কিন্তু জিরোর চেয়ে বেশি হবে। মোল ভগ্নাংশ জিরো কথাটার মানে কি? মোল ভগ্নাংশ জিরো হয়ে গেলে দ্রাবের কোনো অস্তিত্বই থাকবে না, অর্থাৎ এখানে কোনো দ্রাবই যুক্ত করা হবে না। তাহলে আবার ভগ্নাংশ আসবে কোথার থেকে? তাই এখানে আমরা এটাকে ধরবো না, একের থেকে কম হয় এর মান। আর একটা কি? তো বলছে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং দ্রাবের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় এক হয়। এই দুটাকে যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে এর মান সবসময় এক পাওয়া যায়। এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এবার আমরা চলে আসছি তার পরের কনসেন্ট্রেশন টার্মে, যেটাকে এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা বলছি মোলালিটি। তো মোলালিটি কি? তো বলছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে দ্রাবের যত গ্রাম অণু বা যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাই হচ্ছে তার মোলালিটি। অর্থাৎ যদি দেখা যায় 1 কেজির মধ্যে দ্রাবকের 2 গ্রাম অণু দ্রবীভূত আছে, তাহলে তার মোলালিটি 2 মোলাল সলিউশন বলবো। একই রকম ভাবে যদি দেখা যায় 1 মোল দ্রবীভূত আছে, তাহলে 1 কেজির মধ্যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকের মধ্যে, এখানে কিন্তু দ্রবণের মধ্যে নয়, দ্রাবকের মধ্যে যত গ্রাম অণু দ্রবীভূত থাকবে সেই সংখ্যাই হচ্ছে তার মোলালিটি। তাহলে মোলালিটি ফর্মুলাকে যদি আমরা দেখি, যে W2 by M2 এত মোল দ্রবীভূত আছে কত ওজনের মধ্যে? বলছে W1 ওজনের মধ্যে। তাহলে 1 কেজি মানে 1000 গ্রামের মধ্যে কতখানি আছে? সেটাই হবে তার মোলালিটি। তাহলে ইউনিট কি? মোল পার কেজি হচ্ছে তার ইউনিট। অর্থাৎ প্রতি কেজি বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কত মোল দ্রাব দ্রবীভূত আছে, এটাই হচ্ছে মোলালিটি। এটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটি বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এখানে মোলালিটি কিন্তু ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে মোলালিটি যেহেতু ভর সাপেক্ষ ধর্ম, সুতরাং এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি, অর্থাৎ এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ ওজন তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় না। সুতরাং মোলালিটিও কিন্তু তাপমাত্রার সঙ্গে কোনো রকম পরিবর্তন ঘটবে না। লাস্ট একটা ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন টার্ম, সেটাকে আমরা বলি পার্টস পার মিলিয়ন বা ppm ইউনিট। পার্টস পার মিলিয়ন ppm ইউনিট দিয়ে আমরা খরজলের ক্ষরগ্রাহিতা আমরা বার করতে পারি, যে এর খরজলের ক্ষরতা কিভাবে নির্ণয় করা হয়, সেগুলো পার্টস পার মিলিয়ন। বা কোনো পলিউশন আছে কোনো ওয়াটারের মধ্যে, সেই পলিউটেন্টগুলোর পরিমাণকে নির্ণয় করতে আমরা পার্টস পার মিলিয়ন ইউনিটটা ব্যবহার করি। তো এখানে কি বলছে, কাকে বলে? বলছে কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে দ্রাবের যত গ্রাম ওজন দ্রবীভূত থাকে তাকে আমরা পার্টস পার মিলিয়ন বলছি। তো এটাকে দুভাগে ওয়েট অবলিক ওয়েট দিয়ে, আবার ওয়েট অবলিক ভলিউম দিয়ে প্রকাশ করা যেতে পারে। ওয়েট অবলিক ওয়েট দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি W সলিউট গ্রামে থাকবে, W সলিউশনও গ্রামে থাকবে, ইন্টু 10⁶। একই রকম ভাবে যদি W সলিউট গ্রামে থাকে, ভলিউম অফ সলিউশন মিলিলিটারে থাকে, তাহলেও 10⁶ দিয়ে গুণ করে তাকে আমরা আনতে হবে পার্টস পার মিলিয়নে।
কিন্তু যদি মিলিগ্রামে থাকে সলিউট, ভলিউম যদি লিটারে থাকে, তাহলে 10⁶ দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমরা পার্টস পার মিলিয়ন দিয়ে আমরা অঙ্ক করতে হবে। তাহলে দুটোই ওজন, যদি ওজন অনুপাতে থাকে তাহলে দুটোই গ্রামে থাকবে, অর্থাৎ সলিউশনের ওজনও গ্রামে থাকবে, সলিউটের ওজনও গ্রামে থাকবে, তাকে 10⁶ দিয়ে গুণ করে নিতে হবে। আর যদি গ্রাম মিলিলিটারে থাকে, যদি ওজন আয়তন সংক্রান্ত থাকে, তাহলেও 10⁶ দিয়ে গুণ করে দিতে হয়। কিন্তু মিলিগ্রাম আর যদি লিটারে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো 10⁶ দিয়ে গুণ করার প্রয়োজন নেই। তো এই হলো দ্রবণ চ্যাপ্টারের কনসেন্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন আলোচনা, এবং আমরা এর পরবর্তীতে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনায় যাব। আজকের মতন এইটুকুই থাকবে। বাড়িতে এই বিষয়গুলো নিয়ে এবং এই ইউনিটগুলোর এক একটা ইন্টার কনভার্সনগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং বাড়িতে খুব কনসাসলি এবং খুব কনসেপচুয়ালি এই কনসেন্ট্রেশন টার্মগুলো নিয়ে পড়তে হবে এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। থ্যাংক ইউ।